নাও গাড়োয়ান, তাড়াতাড়ি শ্মশানের দিকে চলো। সময় মতো পৌঁছাতে না পারলে তন্ত্রক্রিয়ার সঠিক লগ্ন পার হয়ে যাবে। না, তাড়াতাড়ি। জি ঠাকুর, সঠিক সময়ের আগেই পৌঁছে যাবেন খুন, কোনো অসুবিধে হবে না। শ্মশানের পথে চলেছেন তারানাথ তান্ত্রিক কোনো বিশেষ ক্রিয়া করার জন্য। রাত তখন গভীর হয়েছে। ওদিকে পাশের গ্রামে রতনের চায়ের দোকানে তখন আড্ডা দিচ্ছেন এই গ্রামেরই কিছু লোক। রতন, আমায় আরো 1 কাপ চা দিস তো। শরীরটা আজ বড্ড ম্যাজ ম্যাজ করছে। তোর হাতের চা খেলে বোধহয় একটু আরাম পেতাম। জি কাকামশাই, দিতেছি। ইরাবতী নদীর তীরে তখন রাতের আঁধার ঘনিয়ে এসেছে। পাশে ঝুপড়ি চালা ঘরটার মতো দাঁড়িয়ে আছে ছোট্ট চায়ের দোকানটা। গ্রামের কিছু লোক নিয়মিত আড্ডা দেয় রতনের চায়ের দোকানে। চায়ের স্বাদ নেওয়া, সময় কাটানো, তার সাথে প্রত্যেকের খোঁজ খবর নেওয়া সবই চলে এই আড্ডাতে। আজও গ্রামের কিছু লোক বসে আছে রতনের চায়ের দোকানটাতে নিত্যদিনের মতো। আমার জন্যে কিছু করুন অজয় কাকু। এভাবে চুপ করে যদি সবাই বসেই থাকেন তবে আমার কি হবে বলুন? কাকামশাই, শুধু বসেই থাকবেন? খালপাড়ের জমিটার কোনো সমাধান করবেন না? দেখুন, আমি গরিব মানুষ। আমি যদি এবছরও জমিটাতে ধান না লাগাতে পারি তবে যে আমায় না খেতে পেয়ে মরতে হবে। কিছু করুন কাকু। আচ্ছা, থাম থাম, আমি মহাজনকে বলে তোকে জমিটা দেওয়ার ব্যবস্থা করছি। তুই কোনো চিন্তা করিস না। নে, এবার একটু শান্তিতে বসে থাকতে দে। ওদিকে মনটাও বড্ড খারাপ, বুঝলি? কেন কাকু, কি হইছে? আমরা থাকতে আপনার কোনো সমস্যা হইব এইটা তো আমরা মানতে পারি না। কন দেখি কি ঘটনা? আমার বড় বৌমা কমলিকা, তোরা তো জানিস, আমার বড় ছেলে ধীমান, ওরই গত বছর বিয়ে দিয়েছিলাম কমলিকার সাথে। ছেলেটা থাকে বিলেতে। বৌমা তারপর থেকে তার পিত্রালয়েই থাকতো, তবে মাঝে মধ্যে আমাদের বাড়িতেও এসে থাকি। ছেলেটা যেহেতু বাড়িতে থাকে না, তাই আমরাও কিছু বলি না। বিআই সাহেবের একটাই মাত্র মেয়ে, বড় আদুরে, আর আমরাও ওকে খুব ভালোবাসি। মেয়েটার কোনো তুলনা হয় না। তবে গতকাল সে এসেছে আমাদের বাড়িতে। তবে সন্ধ্যের পর থেকে মেয়েটার শরীরটা হঠাৎ করেই ভীষণ অসুস্থ হয়ে পড়েছে, বুঝলি? মেয়েটার জ্বর কিছুতে কমছে না, এমনকি চোখও মেলতে ভীষণ কষ্ট হচ্ছে ওর। কোনো ওষুধেও কোনো লাভ হয়নি। ডাক্তারবাবু, বৌমা যে কিছুতেই চোখ মেলছে না। ঘুমের ঘোরে সেই কখন থেকে শুধু বিড়বিড় করেই যাচ্ছে। অস্পষ্ট স্বরে শুধু বলছে, আমি তোদের কাউকে ছাড়বো না, আমি আছি, আমি থাকবো, আমি আছি। বলুন, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার মোটেও নয় ডাক্তারবাবু।
ডাক্তারবাবু, কিছু বুঝলেন? কমলিকা মা কি এমন অসুস্থ হয়েই থাকবে? কতদিন পর মেয়েটা এলো আমাদের বাড়িতে, প্রাণ খুলে একটু হাসতেও পারল না, তারই মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। ওর জন্যে আমাদেরও মনটা বিষণ্ণ। দয়া করে কিছু করুন ডাক্তারবাবু। অজয়বাবু, আপনার সাথে আমার একান্তে কিছু কথা আছে, দয়া করে একটু ওদিকে চলুন। দেখুন অজয়বাবু, কোনো ডাক্তারই চায় না যে তার রোগী অসুস্থ থাকুক। কমলিকা সুস্থ হোক তা আমিও চাই যত তাড়াতাড়ি সম্ভব। তবে আমার ডাক্তারি বিদ্যেতে আমার মনে হয় না তার জন্য কিছু করতে পারবো। আমি কিছুতেই বুঝতে পারছি না যে তার জ্বর কেন কমছে না। তারপর শরীরের প্রেশার ঠিক আছে, হার্টবিট ঠিক আছে, এমন কোনো বড় কারণ নেই যে সে চোখ মেলতে পারছে না। আসলে কিসে যে কি হচ্ছে তা আমি নিজেও বুঝতে পারছি না। দয়া করে আমায় ক্ষমা করুন অজয়বাবু, মনে হয় না আমার দ্বারা কমলিকা মায়ের কোনো উপকার হবে। এই ব্যাপারে মনে হয় না যে আমি কিছু করতে পারবো। এটাই আমার শেষ কথা। না, তবে এখন কি হবে? দয়া করে অন্য কোনো ব্যবস্থা করুন অজয়বাবু, আমি তবে চড়ি। জানি না কপালে কি আছে। ডাক্তারের ওষুধে যেহেতু কোনো কাজ হয় নাই, তাইলে আমাকে কোনো তান্ত্রিক বা ওঝা ডাকলে কেমন হয়? কথাটা আমিও ভেবেছি, কিন্তু ভাবছি যে কারণে এই ঘটনা ঘটেছে তার সমাধান কি কোনো তান্ত্রিক করতে পারবে? ঘটনা তবে অনেক জটিল বলে মনে হয়। হ্যাঁ রে, ব্যাপারখানা ভীষণই জটিল। ব্যাপারখানা যতই জটিল বা কুটিল হোক কাকাবাবু, তবুও আমরা দেখব এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। আমি প্রথমেই কমলিকাকে নিষেধ করেছিলাম, তবে মেয়েটি কথাটা শুনল না, আর তাতেই মা, কমলিকা, জি বাবা, বলুন। এই ভর সন্ধেবেলাতে ওদিকে কোথায় যাচ্ছ মা? পুকুর ঘাটে বাবা। তবে এই ভর সন্ধেবেলাতে ওদিকটাতে না যাওয়াই ভালো মা। কি যে বলেন বাবা, ভূত প্রেতের কথা মিথ্যে, ওগুলো সত্যি নয়। আপনি কি ভূতের ভয় পান বাবা মশাই? না মা, বিষয়টি ওই রকম মোটেও নয় মা। আমি জানি তুমি শিক্ষিতা মেয়ে, ভূত প্রেতের বিশ্বাস তোমার নেই। তবে মা, ভূত প্রেত কিন্তু তামাশা বা হাসির ব্যাপার মোটেও নয় মা। আমি যা বলেছি ব্যাপারটা তুমি মাথায় রেখো। আর তুমি তো এ বাড়িতে নতুন, এ বাড়ির অনেক কিছু তোমার অজানা। তাই তোমাকে বারণ করছি, সন্ধ্যের দিকে ভুলেও আমাদের ওই পুকুর ঘাটের দিকে যেও না মা। কি যে বলেন বাবা মশাই, আপনারা সেই আদ্যিকালেই পড়ে আছেন। আমি যাব ওই পুকুর ঘাটে, দেখবেন আমার কিছুই হবে না। ভূত প্রেত বল কিছুই নেই বাবা মশাই, ওসব গাল গল্প। কিন্তু মা, আমি জানি যে আমার কথা শুনল না কমলিকা। অবশ্য শোনার কথাও নয়, কারণ এই যুগের ছেলেমেয়েরা এমনই হয়, তারা বিজ্ঞানে বিশ্বাসী। তবে এই পৃথিবীতে বিজ্ঞানী যে সব কিছু নয় তা অনেকেই বুঝে না।
কারণ বিজ্ঞান মানুষকে যেমন আঁধার থেকে মুক্তি দিয়েছে, তেমনি কিছু মানুষকে আবার ডুবিয়েও দিয়েছে অনন্ত আঁধারের সমুদ্রে, যার প্রমাণ আমাদের এই কলিকা মা। কর্তা, আমি তো এতক্ষণ ধরে অনেক কথাই শুনলাম। যতটুকুন বুঝেছি তাতে আমার বুঝতে বাকি নেই যে আমাগো কমলিকার উপর ভর করিছে ভীষণ ভয়ানক কাল পিশাচি। আর এই কাল পিশাচিনী যার উপর একবার ভর করবে তারে বাঁচানো প্রায় অসম্ভব। আর আপনাকে ওই পুকুর পাড়টা যে আগে থেকেই অভিশপ্ত তা তো আমি জানি। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস রতন, কিন্তু আমি এখন কি করব বল? আপনি কোনো চিন্তা করবেন না কাকাবাবু, আগামীকাল আমি যাব অচিন্তপুর শ্মশানে তারানাথ ঠাকুরের কাছে। আপনার এই সমস্যা যদি কেউ দূর করতে পারে তবে তিনি হলেন তারানাথ তান্ত্রিক। অজয় কাকুর সমস্যা বলে কথা। তারপর কমলিকা, সেও ভীষণ বিপদে পড়েছে। রতন আর দেরি করল না, দোকান বন্ধ করে পরদিন সকালে চলল তারানাথ তান্ত্রিকের খোঁজে অচিন্তপুর শ্মশানের দিকে। পথ বেশ দূরে, গ্রামের পথ, গরুর গাড়ি একমাত্র ভরসা। পথের দুপাশে গাছ, ঝোপঝাড় আর দূরে কিছু বাড়িঘর, তবে খুবই সামান্য। এদিকটা তুলনামূলক বেশ নিরিবিলি। বহু তান্ত্রিক বা সাধকগণ এরই জন্যে এদিকটাতে বেশি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে তারানাথ তান্ত্রিকের আগমনে বহু ভণ্ড ঠগ তান্ত্রিকেরা এদিক থেকে পালিয়েছে বহু আগেই। সে যাই হোক, রতন বসে আছে গরুর গাড়িতে। গাড়োয়ান হরি কাকা আপন খেয়ালি গরুর গাড়িটি চালাচ্ছে। প্রায় সারাদিনের দীর্ঘ পথযাত্রা শেষে ক্লান্তি ভরা শরীরে রতনকে নিয়ে গাড়োয়ান থামল তারানাথ ঠাকুরের নিকটবর্তী জঙ্গলের ধারে। তান্ত্রিক মশাই চোখ বন্ধ করে গভীর ধ্যানে মগ্ন। চারপাশ শান্ত, যেন তারানাথের গভীর ধ্যানের সাথে সবকিছু এক মায়াময় আবেশে জড়িয়ে স্থির অবিচল শান্ত হয়ে গেছে। যারে চায় মনে পাবো কোনখানে, পাগল বানায়া বন্ধে লুকায়া আছে গোপনে। জনাব ঠাকুর মশাই, আমি বিলাসপুর থেকে বহু কষ্টে আপনার নিকটে এসেছি। হ্যাঁ রতন, কমলিকার ভীষণ বিপদ, তাই তো? আশ্চর্য ব্যাপার ঠাকুর মশাই, আপনি কিভাবে বুঝলেন যে? আমি জানি আমার ভ্রমণ যোগ রয়েছে আজই, তাই আমি প্রস্তুত হয়েই ছিলাম। আমি দীর্ঘকাল ধরে নানা প্রকার তন্ত্র ও অতিমানবীয় ব্যাপার নিয়ে সাধনা করি। এসব তুমি বুঝবে না। তবে তাড়াতাড়ি চলুন ঠাকুর মশাই, আমাদের কমলি মায়ের অবস্থা বেশি ভালো নয়। তবে বিপদটা ঠিক কতটা গুরুতর তা জানতে হলে আমায় যেতে হবে কমলিকার বাড়িতে। চলুন ঠাকুর মশাই। তারানাথ তান্ত্রিককে সঙ্গে করে রতন রওনা করল অজয়বাবুর বাড়ির দিকে। তখন বেলা পশ্চিমে গড়িয়েছে। তারানাথ ঠাকুর বসে আছেন গরুর গাড়ির ভেতরে, পাশে রতন। আচ্ছা রতন, তুমি কি কমলিকার অবস্থা এখন যে ঠিক কি সে বিষয়ে কিছু জানো? জি না ঠাকুর মশাই,
আমি কমলি সম্পর্কে তেমন কিছু জানি না। হ্যাঁ, বুঝেছি। নাও গাড়োয়ান, গাড়িটা একটু জোরেই ছোটাও, এমনিতেই যেতে যেতে রাত হয়ে যাবে। ওদিকে মধ্যরাতে আমার এক বিশেষ ক্রিয়া করার প্রয়োজন রয়েছে, তাই যত তাড়াতাড়ি পারা যায় গন্তব্যে পৌঁছানো জরুরি। ঠাকুর মশাই, কিছু মনে করবেন না, মানে হইল অনেকটা পথ আসতে হয়েছে তো, তারই জন্যে গরুগুলো বেশ ক্লান্ত, তাই আর কিছু ঘন্টা বাদে আমরা অজয়বাবুর বাড়িতে পৌঁছে যাবক্ষণ, বেশি রাইত হইবে না কো। গরুর গাড়ি চলছে জঙ্গলে ঘেরা পথটা দিয়ে। ওদিকে সন্ধে নেমেছে সবে কিছুক্ষণ হলো। রাতের আধার, অন্ধকারে হুতুম প্যাঁচার ডাক আর গরুর গাড়ির ক্যাঁচ ক্যাঁচ শব্দে অদ্ভুত পরিবেশ সৃষ্টি করছে। ধীরে ধীরে গরুর গাড়ি সামনের দিকে চলছে। ঘণ্টা চারেক পর তারানাথকে নিয়ে গরুর গাড়িটি পৌঁছল অজয়বাবুর বাড়ির সম্মুখে। তারানাথকে সঙ্গে নিয়ে রতন বাড়ির ভেতর ঢুকল। পুরনো জমিদার গোছের বাড়িটির সামনে বিশাল পাকা উঠোন, ঘরগুলো চারপাশ জুড়ে। বাড়িটি দোতলা। তারানাথ প্রথমেই অজয়বাবুর বাড়ির উঠোনে এসে দাঁড়ালেন। সেখানে অজয়বাবু দাঁড়িয়ে আছেন, পাশে কয়েকজন পাহারাদার ও কাজের লোক। আসুন আসুন ঠাকুর, আমি অজয় দেবনাথ। আপনার নাম শুনেছি রতনের মুখে, তবে বিস্তারিত কিছু জানি না। আমার নাম তারানাথ, গৃহত্যাগী, বৈরাগী, যা খুশি বলতে পারেন। পথে প্রান্তরে ঘুরে বেড়াই আর শ্মশানেই পড়ে থাকি। আমার বাড়িতে আপনি এসেছেন, এজন্যে আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। এতটা পথশ্রম করে আপনি বড়ই ক্লান্ত। আগে বিশ্রাম করুন, জলগ্রহণ করুন, তারপর বাকি কথা হবেক্ষণ। তা ঠাকুরমশাই, কিছু মনে করবেন না, আপনার খাদ্যাভ্যাস সম্পর্কে যদি কিছু জানাতেন তবে সব কিছুর ব্যবস্থা করতে পারতাম আর কি, তাই বললাম। আমি নিরামিষ ভোজি, খাবারে আমার কোনো বাজবিচার নেই অজয়বাবু। তবে আমার খাবার নিয়ে আপনাদের ব্যস্ত না হলেও চলবে। আমায় আগে কমলিকা মায়ের নিকট নিয়ে চলুন, দেখি তার জন্য কিছু করতে পারি কি না। কমলিকা দোতলায় তার নিজের ঘরটিতেই রয়েছে। ঠাকুর মশাই, আপনি সত্যিই বড় দায়িত্বশীল ব্যক্তি। চলুন তবে। তারানাথকে নিয়ে অজয়বাবু গেলেন দোতলার ঘরটাতে। কমলিকা বিছানায় শুয়ে আছে। পাশে দাঁড়িয়ে আছেন অজয়বাবুর স্ত্রী গৌরী। দেখুন ঠাকুর, এই অবস্থায় সে প্রায় 1 সপ্তাহ ধরে পড়ে আছে তার বিছানায়। কি করব না করব কিছুই বুঝে উঠতে পারছি না। ওদিকে দু চোখের পাতাও এক করতে পারছি না। যদি ওর কিছু হয়ে যায় তবে। দেখুন, বিপদ থেকে মুক্তি মিলবে কি মিলবে না তা ঈশ্বরই ভালো জানেন। আমি তার নিমিত্ত মাত্র। তবে ঘাবড়াবেন না অজয়বাবু, নিজেকে শক্ত রাখুন। আর হ্যাঁ, আর একটি কথা, আপনার সাথে আমার একান্তে কিছু কথা আছে। জি ঠাকুর, অবশ্যই আপনার সাথে আমার কথা হবে। আমি সব সময় আপনার পাশেই থাকব। তবে আজ রাতের খাবার গ্রহণ করুন, বিশ্রাম করুন, তারপর না হয় কথা হবে। চলুন ঠাকুর। অজয়বাবুর বাড়িতে নৈশভোজে ব্যস্ত তারানাথ তান্ত্রিক। নানা পদের খাবার পরিবেশন করা হলো ঠাকুর মশাইকে। জমিদার গোছের মহাজন বলে কথা। ওদিকে বহুদিন বাদে এমন একজন গুণধর তন্ত্রসাধক ঠাকুরকে পেয়ে সকলেই বড় খুশি। তবে খুশি নয় সেই অশুভ শক্তি যে ঘাপটি মেরে আছে অজয়বাবুর বাড়ির ভেতর, মিশে আছে বাতাসে অন্ধকারে। রাতের আহার শেষে অজয়বাবু আর তারানাথ তান্ত্রিক বসলেন জরুরি বিষয়গুলো নিয়ে কথা বলতে। অজয়বাবু, আমি কমলিকার চারপাশে অদৃশ্য শক্তির কালো ছায়া অনুভব করেছি, যা ভীষণই শক্তিশালী।
তবে সচরাচর এরকম অবাধ্য শক্তি কাউকে নিজে থেকে আক্রমণ করে না, যদি না কেউ তাদের গণ্ডি বা সীমানার ভেতর না আসে। কমলিকা মা বেশ জটিল সমস্যাতেই পড়েছে, এতে আমার কোনো সন্দেহ নেই। তবে ঠাকুর, এখন উপায়? এর থেকে কি আমাদের কোনো মুক্তি নেই? আপনি যা বলবেন, যেভাবে বলবেন, আমি সবই করতে পারবো ঠাকুর। শুধু কথা দিন, যতদিন না কমলিকা সুস্থ হচ্ছে আপনি আমার বাড়িতে অতিথি হিসেবে থাকবেন। কথা দিন ঠাকুর। তারানাথ অজয়বাবুর কথার কোনো উত্তর দিলেন না। তিনি নীরবে কিছু একটা বিষয় ভাবলেন, তারপর বললেন, শুনুন অজয়বাবু, কমলিকার অসুস্থ হওয়া বা এর পিছনে যে যে কারণ রয়েছে সে বিষয়ে সকল ঘটনা আমাকে বলুন, কোনো কিছু গোপন রাখবেন না। বহু বছর আগের কথা ঠাকুর মশাই। কথাটা আমি আর আমার বাড়ির পুরনো ভৃত্য কানাই জানত। কানাই আগে আমাদের বাড়িতে কাজ করত, আমার পিতার আমলে। এখন আর করে না। আর কানাইয়ের হাত ধরেই আমাদের বাড়ির সেই ভুতুরে ব্যাপারটা 5 কান হয়। ভুতুড়ে ব্যাপার? তা আমি আগেই জানতে পেরেছিলাম অজয়বাবু। তবে যেহেতু বিষয়টি একান্তই আপনাদের পারিবারিক কোনো বিষয় হতেও পারে, তাই নিজে থেকে কিছু বলতে চাইনি। সে যাই হোক, বলুন তবে কি সে ভুতুড়ে ব্যাপার? আপনার মুখ থেকেই শুনি তবে। কথাটা শুনলে আপনি কি মনে করবেন তা জানি না, তবে যেহেতু আজ সমস্যাটা চরমে উঠেছে, তাই না বলেও কোনো উপায় নেই আমার। তাই বলছি, বা বলতে বাধ্য হচ্ছি। শুনুন তবে। আমার পিতামহ রুদ্রবাবু, তিনি ভীষণ বদমেজাজি আর অহংকারী লোক ছিলেন। তিনি 2টি বিবাহ করেছিলেন। তার প্রথম পক্ষের স্ত্রী কামিনী। উনি ভীষণই ভালো মনের মহিলা ছিলেন। স্বামী রুদ্রবাবু যতই নিষ্ঠুর ছিলেন তার প্রতি, তিনি মানে কামিনী দেবী ততটাই স্বামীর প্রতি অনুগত ছিলেন। স্বামীর প্রতি তার ভালোবাসার কোনো ঘাটতি ছিল না, তবে তার সেই ভালোবাসার কোনো প্রতিদান তো দূরে থাক, তার প্রতি কোনো ভ্রক্ষেপও করতেন না আমার পিতামহ রুদ্রবাবু। তারপর তিনি প্রথম স্ত্রী কামিনী দেবীর প্রেম ভালোবাসা পায়ে ঠেলে দ্বিতীয় বিবাহ করলেন। ঘরে আনলেন সারথী রায় নামে সুন্দরী রমণীকে। তবে তখন ঘটল ভীষণ বিপত্তি। কামিনী দেবী নিজেকে সামলাতে ব্যর্থ হলেন। নিজের উপর ঘটা সকল অন্যায়, অবিচার আর জুলুমের শেষ ঘটাতে চাইলেন নিজের জীবন দিয়ে। আমাদের এই বাড়ির পেছনের যে পুকুর ঘাটটি রয়েছে, তার পাশের কদম গাছে গলায় দড়ি দিলেন কামিনী দেবী। তারপর তার বিদেহী আত্মা মুক্তি পায়নি, ভয়ঙ্কর পিশাচিনীর রূপ পায় সেই কামিনী দেবী। তারপর থেকে তার সেই অতৃপ্ত আত্মা আজও আমাদের এই বাড়ির চারপাশে ঘুরে বেড়ায়। বিশেষ করে ওই পুকুরটার ঘাটে, গাছে বেশ কয়েকবার ওই অশরীরী মহিলাটির ভূত দেখতে পেয়েছিল কানাই। তারপর থেকে ভয়ে কানাই আর আমাদের বাড়িতে কাজ করে না। তখন আমি অনেক ছোট, তবে ঘটনার কয়েক বছর পর আমার পিতামহ মারা যান। তারপর আমার পিতাও মারা যায়। আর আমার পিতা ছিলেন সেই সারথী দেবীর একমাত্র পুত্র সন্তান। তবে আমার পিতামহ ও পিতার মৃত্যুর কারণ হিসাবে দায়ী করা হয় ওই অশুভ শক্তিটিকেই, মানে কামিনী দেবীর প্রেতাত্মাটাকেই। সে প্রতিজ্ঞা করেছিল রুদ্রবাবুর বংশ সে নির্বংশ করবেই। তবে ছোট বয়সেই আমার পিতা বিষয়টি বুঝতে পেরে কামিনী দেবীর মাথার একটিমাত্র সংরক্ষিত চুল দিয়ে একটিমাত্র মন্ত্রপুত কবচ তৈরি করিয়ে আনেন বিষ্ণু নামে এক অঘরী তান্ত্রিককে দিয়ে, আর আমার হাতে পরিয়ে দেন। তারই বদৌলতে আমার কোনো ক্ষতি অবশ্য করতে পারেনি ওই পিশাচিনী।
ওর ভয়ে আমার একমাত্র পুত্র সন্তান ধীমানকে আমি জন্মের পরপরই বিলেতে ওর মামার বাড়িতে রেখে আসি। তারপর অতিক্রান্ত হয় 25টি বছর। তবে কয়েক মাস আগে কমলিকার সাথে ধীমানের বিয়ে দিই। ওরা বিলেতেই থাকত। তবে বৌমা তার পিত্রালয়ে এসেছে তা মাসখানেক হয়েছে। তারপর সে আমাদের বাড়িতে আসে ও ওই পুকুর ঘাটে যায় ভর সন্ধেবেলাতেই। তারপর যা হবার তাই হয়েছে। তবে অবাক করার বিষয় হল ওই পিশাচিনী কোনো নারীকে আক্রমণ করেনি কখনো। এই প্রথম ও কোনো নারীর ঘাড়ে চাপল। বিষয়টি আমি ঠিক বুঝতে পারছি না ঠাকুর। বিষয়টি খুবই স্বাভাবিক। কেন বুঝতে পারেননি অজয়বাবু? সম্ভবত কমলিকার সন্তান সম্ভবা, আর তারই জন্য ওই পিশাচিনী কমলিকাকে আক্রমণ করেছে। আর গর্ভের সন্তান অবশ্যই পুত্র সন্তান। তাই এই যাত্রায় যদি আমরা কমলিকাকে ওই পিশাচিনীর কবল থেকে বাঁচাতে না পারি, তবে কমলিকার মৃত্যু নিশ্চিত। তাই যা করতে হবে আজ রাতেই করতে হবে। ঠাকুর, আপনি ঠিকই বলেছেন। তবে ঠাকুর, আপনার প্রতি আমার অনুরোধ, আপনি ওই পিশাচিনীকে নিশ্চিহ্ন করে দিন, ওকে পুড়িয়ে ছাই করে দিন। না অজয়বাবু, আমি আর যাই করি ওই পিশাচিনীকে হত্যা বা নিশ্চিহ্ন করতে পারবো না। কারণ ও যদিও পিশাচিনী হয়ে ঘুরে বেড়ায়, কিন্তু ও মূলত কোনো প্রকৃত পাপী নয়। ওর উপর অবিচার করা হয়েছে। তাই আমি ওকে অন্য কোনো প্রাণীর রূপ নিতে বাধ্য করব, কিন্তু ওকে হত্যা বা বন্দি করব না। এটা ওর প্রতি অন্যায় হবে। আচ্ছা, তবে আপনার যা ভালো মনে হয় করুন। অন্তত ওর হাত থেকে আমার বংশটা রক্ষা করুন। আচ্ছা অজয়বাবু, আপনাদের এই গ্রামের শ্মশানঘাটটা ঠিক কোন দিকে? এত রাতে? না না ঠাকুরমশাই, এত রাতে আপনি কি শ্মশানে যাবেন? না না, ও জায়গা ভালো নয় ঠাকুর। রাজ্যের যত প্রেত পিশাচ হাকিনি ডাকিনির আড্ডা ওখানে। দিনের বেলাতে ওখানে যেতে সকলে ভয় পায়, আর আপনি এই মধ্যরাতে ওখানে যাবেন? সে যাগ্গে, আমাদের বাড়ি থেকে সোজা পশ্চিমের দিকে যেই পথটা গিয়েছে তার ঠিক শেষ প্রান্তেই আমাদের গ্রামের শ্মশান। যেতে তা প্রায় আধ ঘন্টা সময় লাগে। তবে আমি কিন্তু যেতে পারবো না ঠাকুর। না না, আমায় নিয়ে আপনার ভাবতে হবে না। আমি তান্ত্রিক মানুষ। শ্মশানেই আমি প্রায় সর্বদা রাত কাটাই। নানা প্রকার তন্ত্রক্রিয়া করি। প্রেত পিশাচ হাকিনি ডাকিনি ভূত অশরীরীদের নিয়েই আমার সব ক্রিয়া চলে। আচ্ছা, তা একান্তই আপনার নিজস্ব ব্যাপার ঠাকুর। তবে আমায় আর কি কিছু করতে হবে বলুন? আপনি শুধু আমাকে একটা বেশ ভালো মানের মশালের ব্যবস্থা করে দিন। তবে মশালের হাতলটা অবশ্যই বেল কাঠের হওয়া চাই। আচ্ছা, তা ব্যবস্থা করা যাবে ঠাকুর। আমি এখন একটু বিশ্রাম করব, তারপর মধ্যরাতের পর বের হব শ্মশানের উদ্দেশ্যে। তবে রাতেই আপনার বাড়ির আশেপাশে যদি কোনো বিশেষ শব্দ বা কোনো অদ্ভুত ডাক বা যাই হয়ে যাক, ভুলেও কেউ ঘর থেকে বেরোবেন না। নিন, আপনারা সকলে আজকের রাতটা কমলিকার ঘরটাতে গিয়ে থাকুন। আমি কিছুক্ষণ পর বের হব। জি ঠাকুরমশাই, আপনার আদেশ আমরা পালন করব। রাতে শ্মশানে বিশেষ ক্রিয়া করতে হবে, হাতে বেশি সময় নেই আমার, জান আপনি। মধ্যরাত্রের পর তারানাথ বের হলেন শ্মশানের উদ্দেশ্যে। রাতের আধারে তিনি সম্পূর্ণ একা, কিন্তু ব্যাপারটি ভীষণই ভয়ের। কিন্তু তারানাথ তান্ত্রিক বলে কথা। স্বাভাবিকভাবে তিনি হেঁটে চলেছেন শ্মশানের দিকে। শান্ত চেহারা, হাতে বেলকাঠের হাতল বিশিষ্ট মন্ত্রপুত জ্বলন্ত মশাল। প্রায় আধ ঘন্টা পর তারানাথ পৌঁছালেন জঙ্গলে ঘেরা পথটার শেষ প্রান্তে। চারপাশে কোথাও কেউ নেই। ঘুমোট আবহাওয়া, থমথমে পরিবেশ, আর হুতুম প্যাঁচার ডাক শুনে জায়গাটা যে শ্মশান তা বুঝে নিতে অসুবিধা হলো না সাধক পুরুষ তারানাথের। শ্মশানের প্রান্তে অবস্থিত জঙ্গলের ধারে সামান্য পরিষ্কার মতো জায়গাতে যজ্ঞের আগুন জ্বালালো তারানাথ।
বিশেষ কিছুর উপস্থিতি টের পেয়ে পাশে গিয়ে দাঁড়ালেন তারানাথ। কামিনী, কমিনী দেবী, আমি জানি তুমি এখানেই এসেছো। আর রাগ করবে না, আজ তোমার মুক্তির দিন। আমি তোমাকে মুক্তি দিতেই এসেছি। হ্যাঁ, আমি এসেছি। আমি জানি তুমি আজ মুক্তি পাবে। তোমার মুক্তির পথ তৈরির জন্যই আমি এত দূর ছুটে এসেছি। নাও, আর বিলম্ব করতে হবে না, সামনে এসো। আমি জানি তারানাথ ঠাকুর, তুমি অন্যদের থেকে আলাদা। যেখানে তান্ত্রিকেরা প্রেত পিশাচিনীদের বন্দি করে মন্ত্রের মায়ায় আটকে রাখে, সেখানে তুমি তাদের মুক্ত করো, মুক্তির পথ দেখাও। তা আমি জানি, কারণ মানব চোখে আমি ভূত অশরীরী, কিন্তু বাস্তবে আমি বন্ধিনী, অসহায় এক প্রেতাত্মা। আমি কখনোই রুদ্রের বংশ নির্বংশ করতে চাইনি, আমি শুধু চেয়েছি মুক্তি পেতে। কিন্তু ওরা আমার মাথার চুল আটকে রেখেছিল কবচের মধ্যে, তাই আমি বাধ্য হয়ে ওদের ক্ষতি করেছি। তবে আজ বহুকাল পর তুমি এসেছো। বেশ, তবে আমি তোমাকে আজ মুক্তি দেব কামিনী। আর ভূত হয়ে থাকতে হবে না। তবে অজয়বাবুর হাতির কবচের ভিতর রয়েছে আমার মাথার একটি চুল, ওটি তুমি তোমার যজ্ঞের আগুনে পুড়িয়ে দিও, তবেই আমার আত্মা শান্তি পাবে। আচ্ছা, আমি তাই করব। তোমার জীবন ধন্য হোক তারানাথ। আচ্ছা। তাহলে আমি চলে যাচ্ছি বহু দূরে, পশুর রূপে, দূরে জঙ্গলে মনের আনন্দে ঘুরে বেড়াবো। তবে এসো, আমি ওদিকটা দেখছি। আহা, কি আনন্দ! চলি তবে তারানাথ। এসো তবে। কামিনীর আত্মা পশুর আকৃতি ধারণ করে দূরে জঙ্গলের পথে হারিয়ে যায়। সাথে সাথে কুমুলিকাও সুস্থ হয়ে ওঠে। তারানাথ আর দেরি না করে ফিরে আসেন অজয়বাবুর বাড়িতে। বাড়িতে তখন কারো বুঝতে বাকি নেই যে সবই এই গুণধর তান্ত্রিক মশায়ের কাজ। সকলে তারানাথের উপর বেজায় খুশি হল। কি দিয়ে যে আপনার এই কাজের প্রতিদান দেব তা আমার জানা নেই ঠাকুর। বলুন, আপনি আমার কাছে কি চান? আর মূল কথা হলো, আমি মূলত পিশাচিনীর হাত থেকে কমলিকা বা আপনাদের বংশকে বাঁচাতে আসিনি। আমি এসেছিলাম ওই হতভাগিনী কামিনী দেবী, যাকে আপনারা পিশাচিনী হিসেবে চেনেন, তাকে এই বাড়ির গণ্ডি থেকে মুক্ত করতে। কি বলেন কি ঠাকুর? তাহলে কামিনীর ডাকেই আপনি এখানে এসেছেন, কমলিকার জন্যে নয়? অজয়বাবু, হ্যাঁ তাই। এত কিছু আপনি বুঝবেন না, আর আপনাকে আমার এর চেয়ে বেশি কিছু বলার নেই আমার। তবে আপনার হাতের ওই কবচটা আমাকে দিন এক্ষুনি, ওটাই সব অনিষ্টের কারণ। কবচ মানে ওই চুল? আচ্ছা, দিচ্ছি, এই নিন।
তবে কমলিকা যেহেতু সুস্থ হয়েছে, আমরা আর এ বাড়িতে আর থাকবো না। কালই চলে যাব বিলেতে। আপনাদের উপর আমার কোনো অভিযোগ নেই। আজ রাতটা বরং আপনাদের শ্মশানটাতেই কাটিয়ে দিই। ওটা ভীষণ জাগ্রত শ্মশান। ওখানে থাকলে আমার মন প্রাণ তৃপ্ত হবে। আপনারা বাড়িতেই থাকুন, নিরাপদে থাকুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আমি তবে চলি। আপনার যেমন ইচ্ছে ঠাকুর, আমাদের ক্ষমা করুন। আচ্ছা, আসুন তবে। তারপর তারানাথ চললেন তার পরবর্তী গন্তব্যের দিকে। রাত তখন প্রায় শেষের পথে।